শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এক সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান। ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। তেল আবিবের দাবি, এক সপ্তাহে ৬,৬৬৮টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। বিমান অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। ইরানের সমর ভান্ডারে থাকা ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধের প্রথম ২ স্তরেই সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে দুটো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। অবশ্য বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ধ্বংস করা হয়েছে 3 দেশের রাডার। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তার পরও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের হুড়োহুড়ি। রাজধানীর প্রতিটা পাম্পে দেখা গেছে ব্যাপক চাপ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও গত 2 দিনে বিক্রি বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। ভোর থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে লাইনের শেষ খুঁজে পাওয়া দায়। আসাদগেট ফিলিং স্টেশনে তেলের জন্য গাড়ির সারি জিয়া উদ্যান ছাড়িয়ে যায়।
চালকরা বলছেন তেল না পেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, তাই কেউ কেউ সেহরির পর থেকেই পাম্পে তেলের অপেক্ষায়। ভোর 6টা থেকে লাইন দিছি, এই যে এখন বেলা বাজে 10:41। এখন তো তেলের ডিপো পর্যন্ত পৌঁছতে পারি না। আমি মহাখালী দিকে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। দাম বেড়ে যাবে এই আতঙ্কে কেউ কেউ আগেভাগেই তেল সংগ্রহ করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় গাড়ি চালকরা। অকটেন নাই, ডিজেল নাই, লাইনে গ্যাস নাই, কেউ লাইনে দাঁড়াবেন না। 10 লিটার তেল নিতে গেলে আবার যদি 10 লিটার নেওয়া লাগে, তাহলে ওই 10 লিটার পুইরা আবার 10 লিটার নেওয়া লাগবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত তেল পাওয়া যায়, তখন চালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। যদিও চাহিদা অনুযায়ী তেল যথেষ্ট নয় বলে দাবি তাদের। 300 টাকা দিতে আছে, 50 তেল তো পুরাই হয়েছি, বারবার স্টার্ট আর অফ করতে করতে। আর আমাদেরও সিন্ডিকেটের দাম বাড়ানোর লেগে এটা করতেছে। কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। এদিকে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় শেওড়াপাড়া, তালতলা, মহাখালীর কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দীর্ঘ সময় লাইনে থাকা চালকরা। তেল ছিল, মাইক দিয়ে বলতেছে মিটারটা বন্ধ কর, মিটারটা বন্ধ কর। তারপরে মাইক দিয়ে বলার পরে মিটার বন্ধ করে দিচ্ছে, এখনকার তেল নাই। বুঝতেছি না যে আসলে আমি কিভাবে বাসায় যাবো, আমার তেলই নাই, একটু তেল নাই। সাধারণত তারা যদি 200 টাকা 100 করেও দিত। আমাদের কাছে এই মুহূর্তে বেচার মতো কিছু নাই, আমরা আগামী কালকের জন্য ওয়েট করছি, ডিপো যদি চালু হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছেন তারা। আতঙ্কে বেশি তেল সংগ্রহ না করার অনুরোধ তাদের। আমি একটা জিনিস অনুভব করছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তা আমি বলবো যে ডাটা নির্ভর যেন আমরা থাকি, আতঙ্কিত যেন না হয়। যেহেতু সরকার বলছেন কোনো সমস্যা নেই, আমরা যেন সরকারকে সবাই একটু সহযোগিতা করি এই জায়গাটাতে। এদিকে শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রেস নোট জারি করে জ্বালানি তেলের বিক্রির সীমা নির্ধারণ করে দেয়, যেখানে বলা হয়েছে মোটরসাইকেলে দিনে 2 লিটার ও প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাসে সর্বোচ্চ 25 লিটার, বাসে 80 লিটার ও দূরপাল্লার বাসে সর্বোচ্চ 220 লিটার তেল সরবরাহ করা যাবে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই তথ্য জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত তেলের মজুদ পর্যাপ্ত। সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির কথা জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। যুদ্ধ না থামলে বা সংকট আরও ঘনীভূত হলে তা সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া বা ভারত থেকেও আমদানির প্রস্তুতি নিতে হবে। মাহফুজ মিশুর রিপোর্ট। যুদ্ধ শুরুর সপ্তাহ না পেরোতেই আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $92। ইরান ইসরায়েল যুদ্ধের পর গড়ে দাম বাড়ল 30% মতো। ফলে সারা পৃথিবীতেই টালমাটাল জ্বালানির বাজার। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার। পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে ডিজেল পেট্রোল যা আছে তা দিয়ে চলবে আর 11-12 দিন। অকটেনের মজুদ আছে 3 সপ্তাহের মতো। এসব খবরে উদ্বেগ বেড়েছে মানুষের, অনেকটা ভয় আর আতঙ্ক থেকে পেট্রোল পাম্পগুলোতে তাই উপচে পড়া ভিড়। এরই মধ্যে রেশনিং প্রক্রিয়া চালু করে যানবাহন অনুযায়ী সর্বোচ্চ তেল নেয়ার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। এখন তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। তেলের সংকট, যার কারণে তেল পাচ্ছি না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেবো তেল? এ অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ফার ইস্ট কান্ট্রি বলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন সেই ধরনের দেশগুলো এক ধরনের উৎস হতে পারে। আর একটা উৎস যেটা আছে সেটা হলো যে আমাদের এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের সাথে যে পাইপলাইনটা আমাদের আছে ডিজেলের, সেই পাইপলাইনের মাধ্যমে যদি আমরা ভারত থেকে আমদানি করতে পারি তাহলে একটা স্বস্তি আমাদের আসতে হবে। সে বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতা দরকার আছে। সংকটের পূর্বাভাস পেয়ে বিকল্প পথে হাঁটছে জ্বালানি বিভাগও। বিপদের এই সময়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। জ্বালানির জন্য তো আমরা আমদানি নির্ভর, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো এখন যেখান থেকে মূলত সোর্সিংটা হয় সেই সব জায়গায় সংকটটা বাড়ছে। তাই এক্সট্রিম কেসে আমাদের তো সব অল্টারনেটিভ ভাবতে হবে। যদি সংকট আরো ঘনীভূত হয় তখন আরো নতুন নতুন বিকল্প এক্সপ্লোর করতে হবে। এখন পর্যন্ত আমরা
বেশ কিছু বিকল্প নিয়ে কাজ করছি আর কি। উচ্চ মূল্যে কিনে হলো সাপ্লাইটা স্মুথ রাখার চেষ্টা করছি, আমরা জানি না কতটুকু পারবো। বিদ্যমান পরিস্থিতি নিয়ে ছুটির দিন শনিবারও জ্বালানি খাতের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য করণীয় নিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। মন্ত্রী স্পষ্ট করেন, কোনোভাবেই মজুতদারি বরদাস্ত করবে না সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। সকালের পর্বে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। বিএনপির 208 এমপির মধ্যে 70 ভাগই নতুন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তাদের জানার আছে অনেক কিছুই। তারই কর্মশালায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে। দুদিনের কর্মশালার শেষ দিন আজ। সকালের সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। সংসদের আচরণবিধি, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা নেন এমপিরা। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। নতুন সংসদ সদস্যরা বলছেন, দলের পক্ষ থেকে এমন আয়োজন বাড়িয়েছে আত্মবিশ্বাস। সংসদকে জনমুখী ও কল্যাণকর করতে সর্বোচ্চটাই দেবেন তারা। মানুষের আশা প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। সংসদ সদস্য হিসেবে আমাদের অভিজ্ঞতা ছিল না, এবার নতুন অভিজ্ঞতা বা নতুন বাস্তবতা, এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বলতে হবে এবং অ্যাক্ট করতে হবে। আগামী 12ই মার্চ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নরসিংদীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই দিনে রাজধানীতে এক নীতিগত সংলাপে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড। শনিবার সকাল 8:30 পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে ঢুকেই প্রথমে চিকিৎসক ও স্টাফদের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার যাচাই করেন মন্ত্রী। এ সময় কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাত্র 24 ঘন্টা আগে রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাইনি। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তারস আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের অভিযোগ ও সমস্যার কথা শুনেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। চাকুরি তো এটা না, মানুষের সেবা করবেন। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো।
পরে জরুরি বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এদিকে রাজধানীতে স্বাস্থ্য খাতে সংস্কার এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক সংলাপে অংশ নিয়ে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। ই-হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং সেটার যে প্রযুক্তিগত কাঠামো, সেটা বাস্তবায়নের যে রোড ম্যাপ আপনারা যথার্থই উল্লেখ করেছেন যে এই ধরনের একটা উদ্যোগ, এটা কিন্তু বিশাল উদ্যোগ। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার 180 দিনের একটি কর্মসূচিও হাতে নিয়েছে বলেও জানান তিনি। কাজ করে জিনিসটা সমাধান করা খুব জরুরি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানে মশলার বাজার স্থিতিশীল আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে পুরনো ঢাকার শ্যামবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বাজার পরিদর্শনে মশলার সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেন। শ্যামবাজার সহ আশপাশের এলাকায় পাইকারি আড়তগুলোতে গিয়ে পর্যাপ্ত মজুদ আছে বলে জানান পরিদর্শন দলের সদস্যরা। স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিয়মিতই বাজার তদারকি করা হবে বলেও জানান ইশরাক হোসেন। সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে কেউ যাতে মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার, সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুদদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি এবং আমরা যতটুকু দেখতে পেরেছি বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, পাশাপাশি প্রতিষ্ঠানে রাজনীতিকরণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এছাড়া ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, নতুবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আজকের প্রতিপাদ্য বিষয় জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ বন্ধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক একটা সিক্রেট প্রতিষ্ঠান, তো সেখানে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানকেও অন্যান্য প্রতিষ্ঠানের মতোই এই প্রতিষ্ঠানকেও একটা রাজনীতিকরণ করা হয়েছে। সেখানে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিংবা রাজনৈতিক প্রভাবান্বিত এরকম হয়, সেই ধরনের গভর্নরও আমরা অতীতে দেখেছি, যারা কিনা রাজনৈতিক প্রভুদের কিংবা সরকারের নির্দেশনায় পরিচালিত হচ্ছিল। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির হাল ধরেছে। অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে বলেও জানিয়েছেন তিনি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাবে জব্দ করা হয়েছে জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে, যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।